আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির মধ্যাহ্নের খবরে। আর শুরুতেই উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের 24 ঘন্টায় বিশ্বে প্রাণ হারালেন 7,000-এরও বেশি মানুষ। মৃতের সংখ্যা 1,46,898 জন। করোনা সতর্কতায় ছুটির মাঝেও বাজারে ভিড় করছেন নগরবাসী। অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। করোনা মহামারীতে জাতি হিসেবে বিভক্তি কাম্য নয় বললেন ওবায়দুল কাদের। করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের আহ্বান বিএনপি। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণের দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। করোনার কারণে মেহেরপুরে নেই বড় কোনো আয়োজন। বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে জানাতে চাই পুরো খবর। এবারে জানতে চাই বিশ্বের কি পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে পর্যন্ত 1,46,898 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 7,000-এর বেশি মানুষের প্রাণ হারিয়েছে করোনার ছোবলে। ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী সকাল পর্যন্ত কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের 21,84,681 জন। এদের মধ্যে বর্তমানে 14,27,955 জন চিকিৎসাধীন এবং 56,601 জনের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে 5,53,227 জন সুস্থ হয়ে উঠেছেন। দর্শক, বিশ্বের করোনা ভাইরাসের সর্বশেষ কি পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে আমাদের আরেক স্টুডিওতে অবস্থান করছেন বিশ্বের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী এসকে লিটন। গতকালকেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল যে পুরো বাংলাদেশ করোনা ভাইরাস ঝুঁকিতে রয়েছে। সেই তথ্য কিন্তু জানিয়েছে এবং বলেছিল সন্ধ্যা 6টার থেকে ভোর 6টা পর্যন্ত যাতে কেউ বের না হয় সেটাকে নিশ্চিত করার জন্য বলেছিল। গতকালকে আমরা দেখেছি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি এবং মৃতের সংখ্যা বেশি দেখেছি। কিছুক্ষণ আগেই স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে মোট 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করেছে 2,190 জনের, যার মধ্যে আক্রান্ত হয়েছে 266 জন এবং মারা গিয়েছে আজকেই রেকর্ড যে 15 জন মারা গিয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মাত্র 9 জন। মোট আক্রান্ত সংখ্যা 1,838 জন এবং মোট এই পর্যন্ত মারা গিয়েছে 75 জন এবং এই পর্যন্ত সারা বাংলাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে 17,106 জনের এবং মোট পরীক্ষা কেন্দ্র পর্যায়ক্রমে কিন্তু বাড়ানো হচ্ছে এবং এই পর্যন্ত আজকে পর্যন্ত মোট পরীক্ষা কেন্দ্র কিন্তু 17টি আমরা সর্বশেষ তথ্যটিতে জেনেছি এবং এই পর্যন্ত আজকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর যে 266 জন আক্রান্ত হয়েছে এবং আজকে পর্যন্ত 40টি জেলায় আক্রান্ত হয়েছে, অর্থাৎ 40টি জেলায় কিন্তু যে করোনা ভাইরাসের যে সংক্রমণ সেগুলো কিন্তু শনাক্ত হয়েছে এমনটি জানানো হয়েছে। এবং স্বাস্থ্য অধিদপ্তর বারবারই কিন্তু বলছে যে সচেতন হওয়ার জন্য এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে বাংলাদেশ করোনা ভাইরাসে 13তম অবস্থানে রয়েছে, অর্থাৎ ঝুঁকিতে রয়েছে। আর ঢাকার চিত্র আমি একটু বলতে চাই। ঢাকার চিত্র গতকালকে যেটি বলেছিলাম যে ঢাকা শহরের 74টি এলাকা লকডাউন করা হয়েছে এবং সেই সংখ্যাটি আজকে কিন্তু আরও বেড়েছে, আরও 3টি এলাকা লকডাউন করা হয়েছে এবং সেই লকডাউন এলাকাগুলো কিভাবে তদারকি করছে সেগুলো আমরা জেনেছি। কিছুক্ষণ আগেই কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে লকডাউন এলাকাগুলো যাতে কেউ বের না হতে পারে সেইগুলো তারা নিশ্চিত করেছে এবং কোন কোন এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ ঢাকা শহরে সেটিও কিন্তু জানিয়েছিলাম। আজকে পর্যন্ত আমি যতটুকু জেনেছি যে সমস্ত এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেই সমস্ত এলাকাগুলো হলো মোহাম্মদপুর, ওয়ারী, টোলারবাগ, যাত্রাবাড়ি, লালবাগ,
এবং ধানমন্ডি, উত্তরা, তেজগাঁও, গ্যান্ডারিয়া, মিরপুর, বাবুবাজার এবং আপনার মগবাজার এলাকাগুলোকে এবং বেইলি রোড এই এলাকাগুলোকে কিন্তু সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে এবং অনেকেই আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং ঢাকার বাইরে গতকালকে বলেছিলাম যে 27টি জেলা লকডাউন করা হয়েছে, তবে আজকে পর্যন্ত আরও 5টি এলাকা অর্থাৎ 5টি জেলাকে লকডাউন করা হয়েছে, অর্থাৎ 32টি জেলা এই পর্যন্ত লকডাউন করা হয়েছে। এই হলো ঢাকা শহর এবং সারা বাংলাদেশের চিত্র। করোনা ভাইরাসের দিন দিনই কিন্তু বাড়ছে, করোনা সংক্রমণের সংখ্যা কিন্তু বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে। দেখুন 7 থেকে তারপরের দিন 10 থেকে কিন্তু আজকে 15 এবং আক্রান্তের সংখ্যাও বেশি। এই ছিল ঢাকা শহর এবং বাংলাদেশের টোটাল চিত্র করোনা ভাইরাসের। এবার আমরা একটু বিশ্বের অন্যান্য দেশগুলোর দিকে যেতে চাই, বিশ্বের দিকে যেতে চাই। সারা বিশ্বের খবর যদি বলতে চাই, বিশ্বজুড়ে আক্রান্ত সংখ্যা এখন পর্যন্ত 21,82,000 ছাড়িয়েছে এবং এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 5,47,000-এর বেশি এবং মারা গিয়েছে 1,46,000-এর অধিক। এগুলো হলো বিশ্ব পরিসংখ্যান। এবার যে সমস্ত দেশগুলোর দিকে আমরা যেতে চাই, প্রথমে যেতে চাই যুক্তরাষ্ট্রের কাছে। যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 6,78,000-এর অধিক এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় 57,000। মারা গিয়েছে ওই দেশটিতে 34,000 ছাড়িয়েছে ইতিমধ্যে। তবে দেশটিতে গত 24 ঘন্টায় 2,257 জন মারা গিয়েছে এবং নিউ ইয়র্ক সহ এই দেশটিতে 140 বাংলাদেশি মারা গিয়েছে। সর্বশেষ এই তথ্যটি আমরা পেয়েছি। তারপরের অবস্থানে রয়েছে ইতালি। ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 1,70,000 এবং দেশটিতে এই পর্যন্ত মারা গিয়েছে প্রায় 22,000 এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 40,000-এরও বেশি। তারপরের অবস্থানে রয়েছে অর্থাৎ তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন। স্পেন এই পর্যন্ত 1,84,000 আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে 19,000-এরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 78,000। এবং আপনার ফ্রান্সে তারপরের অবস্থান রয়েছে ফ্রান্সে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 1,65,000 এবং মারা গিয়েছে 18,000। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 33,000। এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর কথাও এর আগে বলেছি, তবে এশিয়ার সার্কভুক্ত দেশগুলোতে আপনার আক্রান্তের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। তবে আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা বলতে চাই। ভারতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে 13,400 জন এবং ওই দেশটিতে মারা গিয়েছে 448 জন এবং এরপরে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই সমস্ত দেশগুলো কিন্তু রয়েছে। তা মেহেদি, আসলে এই ছিল আমার কাছে দেশ এবং বিদেশের পরিসংখ্যান। তবে আমি একজন সংবাদকর্মী হিসেবে বলতে চাই, এই স্টুডিওতে রয়েছি, আসলে সবাইকেই করোনা সতর্ক হতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর সরকার যেভাবে বলছে সেভাবে মেনে চলা উচিত। এই ছিল আমার কাছে স্টুডিও থেকে এই করোনা ভাইরাসের সর্বশেষ খবর। লিটন, আমরাও আশা প্রকাশ করছি, আমরা সতর্কতা অবলম্বন করব। দেশ বিদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে করোনা ভাইরাসের আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এসকে লিটনের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে প্রয়োজন হলে আবার আপনার সাথে আমরা যোগাযোগ করব। করোনা সতর্কতায় চলমান ছুটির মাঝেও জরুরি কেনাকাটায় বাজারে ভিড় করছেন নগরবাসী। অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নিয়মাবলী। এদিকে করোনা ও রমজান এই দুই মিলিয়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের। আরও তথ্য সাইদুর রহমান আবিরের। রাজধানীর অন্যতম পাইকারি ও খুচরা বাজার কাউরান বাজার। প্রতিনিয়ত এই বাজারে আসেন দেশের সর্বস্তরের ক্রেতারা। করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকদিন মনিটরিং করার পর ঠিক থাকলেও সামনে রমজান মাস রেখে ব্যবসায়ীরা আবারও দাম বাড়িয়েছে নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, তেল সহ সব ধরনের ডালের দাম অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের। পেঁয়াজ, রসুন এটা একটু সামথিং বেশি একটু আছে। বড় ডালটা আগে 65 টাকা নিয়েছি, আজকে 95 টাকা। খেসারি 40 টাকা বেশি। মাছের দামটা একটু বেশি পাচ্ছি, পেঁয়াজের দামটা একটু বাড়তেছে, আদাটাও একটু বাড়লো। আর বিক্রেতারাও মূল্য বৃদ্ধি স্বীকার করে অজুহাত দিচ্ছেন সরবরাহের। চায়না আদা হচ্ছে 280 টাকা কেজি,
আর দেশি আদা হচ্ছে 260 টাকা কেজি। পেঁয়াজ এখন বর্তমান চলতেছে 55 টাকা কেজি। আদা ছিল 160 টাকা, সেই আদা হয়েছে এখন 280 টাকা কেজি। আলু 20 টাকা ছিল 25 টাকা হয়েছে। তাহলে মাল আইতে পারতেছে না, এই জন্য মালের দাম বেশি বাড়ে না, খালি এক মাসের তেলের দাম বাড়ছে, খেসার ডালটা আর মুসুর ডালের দাম বাড়ছে, আর কোনো মালের দাম বাড়া হয়নি। বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভোক্তারা। যাতে দ্রব্যমূল্যটা সহনীয় পর্যায়ে থাকে, এই দিক যদি সরকার খেয়াল করে তাহলে সবচেয়ে ভালো হয়। বাজার মনিটরিং করে যেন অবশ্যই দামের দিকে খেয়াল রাখে, কারণ আমাদের তো মধ্যবিত্তের মানুষ, আমাদের একটু আয় কম। দেশের এই সংকটময় মুহূর্তে রমজান মাসকে পুঁজি করে যাতে অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুটতে না পারে সে বিষয়টি বাস্তবায়নে এখনই পদক্ষেপ নেয়ার কোনো বিকল্প নেই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমাদের চোখ এক জীবাণুর বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। কোভিড-19 কারণে গত 23 দিন থেকে থমকে আছে দেশ, ঘরবন্দি সচেতন মানুষ। অন্য অনেক পেশার মতো আয় রোজগার বন্ধ দেশের প্রায় 50 লাখ সড়ক পরিবহন শ্রমিকদের। কেমন কাটছে তাদের দিন, সেই কথাই শুনব মাহবুব সৈকতের কাছে। খোকন চৌধুরী ছিলেন ক্যামেরায়। নভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে 26 মার্চ থেকে দেশে চলছে সাধারণ ছুটি। একই দিন থেকে বন্ধ রয়েছে গণপরিবহনও। সপ্তাহ ঘুরলেই মাস পার। অন্য অনেক পেশার মতো আয় রোজগার বন্ধ দেশের প্রায় 50 লাখ পরিবহন শ্রমিকের। আমরা এমন একটা পর্যায়ে আছি, না পারি কেউ কিছু চাইতে, না পারি কিছু হাত পাততে। বাজার সদাই কোনো কিছুই নাই। এখন যে আমরা দিনে কিভাবে খাবো, এই পরিস্থিতি খুব খারাপ। রাজধানীতে অন্যতম প্রধান বাস স্টেশন গাবতলী। পরিবার সমেত যে সকল শ্রমিক রাজধানীতেই থাকেন এখন রয়েছেন নিদারুণ কষ্টে। রাস্তার পোলাপানরা যেরকম খাইতে পারতেছে, আমরা তাও পারতেছি না। এই যে হেল্পার, ড্রাইভার, সুপারভাইজার, আমরা এত লোক এত কষ্ট করতেছে, আমাদের কেউ দেখতেছে না। গণপরিবহনে স্থায়ী নিয়োগের নিয়ম গড়ে ওঠেনি অদ্যাবধি। গাড়ি বন্ধ, তাই আয়ও বন্ধ। টিপ মারলে বেতন পাইতাম, টিপ না মারলে বেতন নেই। আমাদের কষ্ট আছে, আমাদের মালিক মহাজনও কোনো খোঁজ খবর নেয়, আর আমাদের শ্রমিকের তো কোনো খোঁজ খবর নেয়। কোনো সংস্থার থেকে অনুদান নাই। সব কাউন্টার মাস্টার করে দিছে, কিন্তু শ্রমিককে দেখাও নাই, জিজ্ঞাসা করে নাই। শ্রমিক কি মানুষ না? এরা খায় বাঁচবো না, না খায় থাকবো? মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের শ্রমিকদের অবস্থাও ব্যতিক্রম নয়। খুব সমস্যা, অনেক ড্রাইভাররা দেখছি রিক্সা চালিয়ে ভাত খেতে আছে। কষ্টে এখন মনে করেন না, বাল বাচ্চা নিয়ে না খাই থাকা লাগবো, যার কাছে জীবনে হাত পাচ্ছি না, এত হাত পাতা লাগবে। তথ্য অনুযায়ী সারা দেশে মালিক এবং শ্রমিকদের সংগঠন রয়েছে প্রায় 1000-এর কাছাকাছি। স্বাভাবিক সময়ে এসব সংগঠনগুলোকে প্রতিদিন প্রায় কোটি টাকা চাঁদা দিয়েছে শ্রমিকরা, কিন্তু এই দুর্যোগের সময় সহযোগিতা পাচ্ছেন নামে মাত্র। শ্রমিক ইউনিয়ন থেকে আমরা চাল টাল দিছে কিছুদিন আগে। 2000 টাকার সামাল তো আর ওই যে 15 দিনে 300 টাকাটা হয় না। যে দৈনিক থাকবে এই 300 পাইব, যে থাকবো না এই পাইব না। আমার বাসা টঙ্গী, সেরাগালি, ওইখান থেকে এখানে আসতে 300 টাকা খরচ। আমার মহাখালীতে 6000-এর মতো শ্রমিক সদস্য, কিন্তু ঢাকায় যারা আছে তারা খুব অসহনীয় কষ্টের মধ্যে আছে, খুবই দুরবস্থার মধ্যে আছে। আমরা সে ধরনের কোনো সহযোগিতা পাইতেছি না। সাধ্য অনুযায়ী শ্রমিকদের পাশে সংগঠনগুলো দাঁড়াচ্ছে বলে দাবি এই শ্রমিক নেতার। ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি যে কল্যাণ তহবিলের যে টাকাই থাক না কেন, এই টাকা দিয়েই আমাদের ত্রাণ, সরকারের পাশাপাশি আমরা নিজেরাও ত্রাণ দেব। মালিক শ্রমিকরা যৌথভাবে আমরা আমাদের যে নিজস্ব তহবিল সেটা দিয়ে আমরা করব। যে এদের জন্য বিশেষ বরাদ্দ চাইতে হবে জেলা প্রশাসকদের। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরামর্শ শাহজাহান খানের। কিন্তু 2-6 মাসে যে এই সমস্যার সমাধান ঘটবে, এটা লক্ষণ এখনো দেখা যায় না। তার জন্য কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। অনিশ্চিত চাকা ঘোরার ক্ষণ, কিন্তু জীবন তো থেমে থাকবে না। দুবেলা দুমুঠো ভাতের জোগাড় কিভাবে হবে তাই নিয়ে দুশ্চিন্তায় তারা। যাদের জন্য সারা জীবন ঘাম আর শ্রম ব্যয় করেছে সেই মালিক পক্ষ কিংবা সংশ্লিষ্ট বিভাগগুলো এই বিপদের মুহূর্তে কতটুকু এগিয়ে এসছেন তা হয়তো তারাই ভালো জানেন। কিন্তু এখন লাভ আর লোকসানের হিসেব না কষে এই যুদ্ধে জেতার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবহন শ্রমিকদের দিকে সবাই তাদের সহানুভূতির হাত সম্প্রসারণ করবেন, এমনটাই প্রত্যাশা হচ্ছে বিবেকবান প্রতিটি মানুষের। প্রিয় দর্শক,
মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সব সময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই মহামারীতে জাতি হিসেবে বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলে ঘরে বসেই করোনার মোকাবেলা করতে হবে। সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। অন্যদিকে নিজ বাসভবনে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জনগণকে উস্কানি না দিয়ে পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। আজকের এই দুর্যোগে জাতি হিসাবে আমাদের বিভক্তি কোনো অবস্থাতেই কাম্য নয়। এ সময় বিভাজনের অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ঙ্কর মোকাবিলা করা। আমরা জেনে শুনে যেন এমন মারাত্মক ভুলের ফাঁদে পা না দিই। মনে রাখতে হবে, এ লড়াই আমাদের সকলের বাঁচার লড়াই। এ লড়াইয়ে নিজে বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে। আমি অনুরোধ জানাবো যে অহেতুক সরকারের সমালোচনা না করে সরকারকে অবশ্যই যে কেউ পরামর্শ দিতে পারে, আর কয়েকটি ফটো সেশনের মধ্যে ব্যস্ত না থেকে সরকারের বিরুদ্ধে এই ধরনের কথা বলা আজকের পরিস্থিতিতে এটি সময় নয়। মাননীয় প্রধানমন্ত্রী কঠোর হস্তে দমন করার জন্য ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন এবং যেখানেই এই ধরনের অনিয়ম পাওয়া যাচ্ছে সেখানেই সরকার প্রশাসন কঠোর হস্তে সেটি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সকল রাজনৈতিক দল এবং পেশাজীবীদের নিয়ে জাতীয় টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। ত্রাণ সহায়তা নিশ্চিত করতে এই ব্যবস্থা সেনাবাহিনীর হাতে ন্যস্ত করারও দাবি জানান বিএনপির মহাসচিব। করোনা পরিস্থিতির নানামুখী সংকট দীর্ঘমেয়াদে বিলম্বিত হতে পারে বলে অনেকে মনে করছে। তাই এখনই খাদ্য ও ত্রাণ বন্টনে করোনা পরবর্তী পুনর্বাসনে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আমরা পুনরায় যেন জাতীয় টাস্ক ফোর্স গঠনের উপর গুরুত্ব আরোপ করছি। টাস্ক ফোর্সের আওতায় বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে ত্রাণ বিতরণে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন বলে আমরা মনে করছি। 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ হয় মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথ তলায়। স্বাধীনতা পরবর্তীতে স্থানটির নাম হয় মুজিবনগর। সেই সাথে 17 এপ্রিল মুজিবনগর দিবস হিসেবে ঘোষণা করা হয়। প্রতি বছর জাঁকজমকভাবে দিবসটি পালিত হলেও করোনার কারণে এই প্রথম ছোট পরিসরে পালিত হচ্ছে দিবসটি। প্রতিনিধি মোহাম্মদ মাহবুব আলমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মোবালিক করিম। 1971 সালের 17 এপ্রিল স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছিল ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে। ওই দিন বিশ্বে আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশ নামের রাষ্ট্রের। 17 এপ্রিল তৎকালীন এসডিও তৌফিক এলাহীর নির্দেশে সংগ্রাম কমিটি ও গ্রামবাসীদের সহায়তায় বর্তমান মুজিবনগর স্মৃতিসৌধের স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করে কয়েকটি চৌকি এনে একটি মঞ্চ তৈরি করা হয়। ওই দিন রাতেই ভারতীয় সৈন্য ঘিরে ফেলে পুরো মুজিবনগর আম্রকানন। পরদিন সকালে বৈদ্যনাথ তলায় আসেন জাতীয় চার নেতা, সাথে আসেন দেশি বিদেশি অনেক সাংবাদিক। সেখানে জাতীয় চার নেতা শপথ নেন এবং 12 আনসার সদস্য গার্ড অব অনার প্রদান করে। আমি 1971 সালে 17 এপ্রিল এখানে মুজিবনগর গার্ড অব অনার প্রদান করেছি প্রথম সরকার সৈয়দ নজরুল ইসলামকে। প্রতি বছরে 1 মাস আগে থেকে এই জায়গায় প্রস্তুতি চলে 17 এপ্রিল অনুষ্ঠানের জন্য। মানুষজন আসে যায়, কিন্তু এই বছরে এই করোনা ভাইরাসের জন্য কোনো লোকজনও নাই। স্বাধীনতার পর থেকে প্রতি বছরই জাঁকজমকভাবে এই দিবসটি পালিত হয়ে আসলেও মহামারী করোনার কারণে স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম ছোট পরিসরে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। এই 50তম যে 17 এপ্রিল উদযাপন, সেটি আমরা এবার করতে পারছি না। করতে না পারার একমাত্র কারণ বিশ্বব্যাপী করোনার যে দুর্যোগ সেটি।
এটি এবার হবে না জেনে সবাই খুবই কষ্ট পেয়েছি। অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারেন মুজিবনগরে এসে, কিন্তু এবার নেই তেমন কোনো আয়োজন। যে কাজ আমরা প্রতিনিয়ত করে থাকি সেভাবে আমরা ক্রমাগতভাবে কাজ করতেছি। আমাদের এক্সট্রা কোনো কিছু করা বলা হয়নি যে 17 এপ্রিল উপলক্ষে এক্সট্রা কোনো কাজ করা হবে বা এক্সট্রা কোনো দায়িত্ব দেওয়া হবে, এক্সট্রা কোনো লোক দেওয়া হবে, এরকম কোনো কিছুই নাই। 71 সাল থেকে এই পর্যন্ত লাখ লাখ লোক এখানে আসে, মন্ত্রীরা আসে, মন্ত্রীবর্গরা আসে। আর এই বছরে করোনা ভাইরাসের জন্য আমাদের একটা দু মাস ধরে একটা লোকও এখানে আসে না। দুঃখের বিষয় যে করোনা ভাইরাসের কারণে আমাদের আজকে যে 1971 সালে যে 17 এপ্রিল এখানে আমাদের যে অস্থায়ী সরকার গঠন হয়েছিল সেইটা আমরা প্রতি বছরেই পালন করে আসি, কিন্তু এবছরে আমরা পারছি না। কোনো আলোচনা সভা বা জনসমাগম হবে এমন কোনো আয়োজন না থাকলেও শ্রদ্ধা নিবেদন করা হবে নিরাপত্তা দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে। প্রতি বছর 17 এপ্রিল আমরা ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসাবে উদযাপন করি। এবছর বৈশ্বিক মহামারী করোনার কারণে অত্যন্ত সীমিত পরিসরে 17 এপ্রিল 2020 ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়। সংশ্লিষ্টদের আশাবাদ সামনে বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে আবার আসবে আশার আলো। মোবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। তাড়াহুড়ো করে লকডাউন তোলা নিয়ে করোনা আক্রান্ত দেশগুলিকে আগেই সতর্কবার্তা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিন্তু তা বলে তো বছরভর এভাবে ঘরবন্দি থাকা সম্ভব নয়। এমনিতেই টানা লকডাউনের ফলে বহু মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই যে দেশগুলিতে এখন লকডাউন চলছে তাদের এই বন্দিদশা কাটানোর একটি গাইডলাইন বলে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিপোর্ট মোবাল্লিক করিমের। দেশে দেশে চলছে লকডাউন, যাতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ, ভেঙে পড়েছে গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা। তবুও লকডাউনে রাখতে হচ্ছে বিশ্বকে। করোনার ভয়ে মাসের পর মাস এভাবে ঘরবন্দি থাকা তো সম্ভব নয়, কেননা টানা লকডাউনের ফলে বহু মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই বন্দিদশা কাটানোর উপায় বাতলে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা ভালো, একটি গাইডলাইন বেঁধে দেওয়া হলো এই সংস্থার পক্ষ থেকে। To slow the spread of COVID-19, many countries have contributed or introduced unprecedented measures at significant social and economic cost, closing schools and businesses, cancelling sporting events, and asking people to stay home and stay safe. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লকডাউন তুলতে হলে অন্তত 6টি বিষয় মাথায় রাখতে হবে আক্রান্ত দেশগুলোকে। 1. সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে। 2. স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো এমন জায়গায় পৌঁছে গেছে যে সংক্রমণ হলেও আক্রান্তদের শনাক্ত করে তাদের পরীক্ষা, আইসোলেশন এবং চিকিৎসা ব্যবস্থা করা যাবে। 3. হাসপাতাল বা নার্সিংহোমগুলোতে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে। 4. স্কুল, অফিসের মতো প্রয়োজনীয় জায়গায় করোনা প্রতিরোধ করার মতো পরিকাঠামো তৈরি হয়ে গেছে। 5. কঠিন পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেওয়ার জন্য প্রস্তুতি চূড়ান্ত। এবং 6. নতুন স্বাস্থ্যবিধি সম্পর্কে সকলে সচেতন এবং এর সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত। এই গাইডলাইন জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পরীক্ষা করে আইসোলেট করতে পারলে এমনি এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাবে। এদিকে এমন কিছু কাঠামো মেনেই এরই মধ্যে লকডাউন তুলে নেওয়া হয়েছে চীনের হুবেই থেকে। তবে ইতালি থেকে লকডাউন তোলার পরই হু হু করে বেড়েছে গত 2 দিনে আক্রান্তের সংখ্যা। আর ফ্রান্সে আংশিক হয় তারাও করোনা সংক্রমণ ঠেকাতে নিয়ন্ত্রণহীন। তবে বেশিরভাগেরই মত, এখনই উপযুক্ত সময় নয় লকডাউন তুলে নেয়ার। এই বন্দিদশা কাটাতে হলে করতে হবে আরও কিছুদিন অপেক্ষা। মোবাল্লিক করিম, মাই টিভি। এর সাথে সংবাদের একেবারে শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরও একবার। করোনা ভাইরাসে 24 ঘন্টায় বিশ্বে প্রাণ হারালেন 7,000-এরও বেশি মানুষ। মৃতের সংখ্যা 1,46,898 জন। করোনা সতর্কতায় ছুটির মাঝেও বাজারে ভিড় করছেন নগরবাসী। অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। করোনা মহামারীতে জাতি হিসেবে বিভক্তি কাম্য নয় বললেন ওবায়দুল কাদের। করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের আহ্বান বিএনপির। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণের দিন, ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। করোনার কারণে মেহেরপুরে নেই বড় কোনো আয়োজন।
দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা এবং twitter/mytv বাংলা। পরবর্তী জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা কক্ষ থেকে বিদায় নিচ্ছি মেহেদী হাসান খান। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, বাসায় থাকুন। আল্লাহ হাফেজ।